আমি মনে করি কি জানেন, যে যে দেশ যত বড় তার মনটাও এত বড় থাকতে হয়, তার মধ্যে উদারতা থাকতে হয়। নেহরুকে একবার গিরিজা প্রসাদ কৈরালা, নেপালের প্রধানমন্ত্রী, একটি চিঠি লিখেছিলেন। গিরিজা প্রসাদ কৈরালা যখন প্রথম নেপালের প্রধানমন্ত্রী হন, নেহরু তখন প্রধানমন্ত্রী ভারতের। কৈরালা অত্যন্ত বর্ষিয়ান নেতা ছিলেন। তিনি লিখেছিলেন যে, জনাব, আপনার দেশটা অনেক বড়। আমি হইলাম গুসপদ, আপনি হইলেন আমার তুলনায় সমুদ্র। আপনি যদি আমাকে একটু পানি দেন, সুযোগ দেন, একটু জল দেন, এতে আপনার ফুরাবে না। তার অর্থ হইলো ওই নেপাল একটি ল্যান্ডলক দেশ। তো সেইখানে তাদের কোনো পোর্ট নাই। তো পোর্টটা, ভারতের পোর্ট যাতে ব্যবহার করতে পারে নেপাল, এই আবেদনটাই নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ চিঠির মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে করেছিলেন। নেহেরু আশ্বাস দিয়েছিলেন যে অবশ্যই আমি এটা দেখবো, যে আপনি বিশাল দেশের বিশাল মাপের মানুষ, কিন্তু এখন সেই জায়গা থেকে ভারত যে জায়গায় নেমে এসছে, আমি তো কোনো নেতার বক্তব্য শুনে লজ্জা পাই। যেমন সাপ ছেড়ে দিবে, কুমির ছেড়ে দিবে, আপনার ভারতের ডিফেন্স মিনিস্টার বলছে। তারপরে এই গুজরাটি আরেক নেতা আছেন, ভদ্রলোক অমিত শাহ। অমিত শাহ এই ধরনের বক্তব্য রাখেন যেগুলো আমাদেরকে খুব আহত করে। আমরা কিন্তু ভয় পাই না, কারণ হুম আমরা আহত হই যে প্রতিবেশী রাষ্ট্র এই ধরনের কথা বললে, তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি অমিত শাহ, ইনফ্যাক্ট সেকেন্ড ম্যান নেক্সট টু মোদি। তিনি যদি এই কথা বললেন, তাইলে 19 কোটির দেশ, 19-20 কোটির দেশ আমরা, এটা কি নেপাল পেয়েছে আমাদেরকে, না শ্রীলঙ্কা পেয়েছে, না ভুটান পেয়েছে, নাকি আপনার মলদ্বীপ পেয়েছে? এগুলো কি কথাবার্তা বল? আমি বলবো, ভারতের প্রতি আমার একটাই কথা থাকবে, দায়িত্বশীল মন্তব্য করবেন। আপনারা যারা দায়িত্ববান ব্যক্তি, যারা সরকারে আছেন বা বিরোধী দলে আছেন, যে দলই করেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা প্রতিবেশী রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল আচরণ করবেন। প্রতিবেশী রাষ্ট্রের প্রতি মন্তব্য করার সময় দায়িত্বশীল মন্তব্য করবেন। এগুলো ঠিক যায় না। 21st সেঞ্চুরি, একবিংশ শতাব্দীতে মানুষ অনেক সভ্য হয়েছে। সুতরাং বক্তব্যের মধ্যে আমরা ভদ্রতা আশা করব। আর পুরসীন করে আপনারা পারবেন না, কারণ সীমান্তের মানুষ বাংলাদেশে সদা জাগ্রত। তারা রাত্রি জেগে পাহারা দেয়। আপনি গুলি করবেন, ওই তো মেরে ফেলছেন একজনকে। একজন মেরে ফেলছেন, 19 কোটি, 19.5 কোটি দেশের একজন দুজন মারা গেলে কি দেশটা দুর্বল হবে? সুতরাং কিভাবে, হ্যাঁ, দীনেশ ত্রিবেদী একটি কথা বলেছেন, যেটা বলেছেন আমরা দুই দেশ মিলে আমরা ডেভেলপমেন্টের কাজ করব। আমরাও তো এটা চাই, আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য, ট্রেড ভলিউম বাড়ুক, আমাদের মধ্যে পিপুলস টু পিপুল যাতায়াত হোক, আদান প্রদান হোক, ভারতের লোকরা আমাদের দেশে আসুক, বেড়াইতে আসুক, আমরা বেড়াতে যাব, ট্যুর করতে যাব। এটা কি ভারতের লোকজনকে, এই যে মুসলমান বিদ্বেষী কথাবার্তা বলে, এই ভারত মুসলমান সুলতান, মুসলমান শাসকদের, মুসলমান বাদশাদের যে ইমারত তৈরি করে গেছেন, সেই ইমারত প্রতিদিন স্রোতের মতো ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশ থেকে ভরে যায়। আমি গেছি তো দিল্লিতে, অনেক সাদা চামড়ার মানুষ তাজমহল, রেড ফোর্ট দেখতে আসে, আগ্রায় যায় তাজমহল দেখতে। প্রতিদিন কতগুলো ফরেন এক্সচেঞ্জ পায়, বৈদেশিক মুদ্রা টুরিস্টের কাছ থেকে পাচ্ছে, ডিউ টু তাজমহল, ডিউ টু রেড ফোর্ট, ডিউ টু হুমায়ুন টম্ব, ডিউ টু আগ্রা ফোর্ট, অ্যান্ড ডিউ টু সো মেনি, গোলকোন্ডা প্যালেস, সরি, হুম এগুলো থেকে, নিজামের প্যালেস থেকে পাচ্ছে, মানুষ যাচ্ছে দেখছে। এগুলো তো মুসলমানরা তৈরি করছে। আরেকটি কথা আপনাকে বলি, 1962 সালে সিনো ইন্ডিয়ান ওয়ার যখন হয়, চীন ভারত যুদ্ধ, এটাকে পলিটিক্যাল টার্মে বলে সিনো ইন্ডিয়ান ওয়ার, চায়নাকে বলে সিনো। সেই যুদ্ধে, 7 দিনের যুদ্ধে ভারত একটা চরম, মানে পরাজয় হয়েছিল। ভারতের বহু ব্রিগেডিয়ার লেভেলের, কর্নেল, ব্রিগেডিয়ার এবং লেফটেন্যান্ট কর্নেল লেভেলের মেলা অফিসার মারা গিয়েছে, এবং ভারত দারুণ একটা সংকটাপন্ন অবস্থার মধ্যে ছিল। আমি মনে করি ভারতের যে সৌভাগ্য, যে পাকিস্তান তখন হঠাৎ করে চীনের সাথে মিলে যায়নি। পাকিস্তান যখন ওই সময় 62 যুদ্ধে যদি চীনের সাথে হাত মিলিয়ে, হুম চীন এবং পাকিস্তান যদি আক্রমণ করতে পারতো, তাহলে এখন যে ভারতের অধীনে যে কাশ্মীর আছে, এটা রাখা খুব টাফ হয়ে যেত। এটা ইন্ডিয়া পারতো না রাখতে। যাই হোক, পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জেনারেল আইয়ুব। তিনি যে কোনো ভাবে হোক, তিনি এটাতে রাজি হননি বা অ্যাটাক করেননি। তো এই অ্যাটাকের ফলে ভারতের রিজার্ভ কমে গিয়েছিল। এই 7 দিনের যুদ্ধেই ভারতের রিজার্ভ কমে গিয়েছিল। নেহেরু অত্যন্ত ঘাবড়ে গেছিলেন। হুম একজন মুসলমান শাসক 27 টন, সরি, 7 টন, ভুল হয়েছে, 7 টন সোনা,
টন সোনা দিয়েছে ভারতের রিজার্ভকে শক্তিশালী করার জন্য। 7 টনস গোল্ড। তার নাম নিজাম অফ হায়দ্রাবাদ, নওয়াব স্যার উসমান আলী ইয়ার জং আসিফ শাহ। তিনি বলেছিলেন আমার দেশ দুর্বল হয়ে যাবে, এটা হয় না, আমি পৃথিবীর সম্পদশালী ব্যক্তি অন্যতম। 7 টন সোনা, মনে রাখবেন 7 টন। একজন কলকাতার এক ভাই এটা বলেছেন, কলকাতার এক হিন্দু ভদ্রলোক এটা স্বীকার করেছেন যে এত যে তোমরা লাফাও, তোমরা কি জানো যে হায়দ্রাবাদের নিজাম চীন ভারত যুদ্ধের পরে যখন আমাদের রিজার্ভ পাই শূন্য, 7 টন সোনা দিয়েছিলেন। তিনি একজন মুসলমান। কাকে বলো? এপিজে আব্দুল কালাম ভারতকে কি দিয়েছে বলেন? ভারতকে আণবিক শক্তি সম্পন্ন রাষ্ট্র হিসেবে তৈরি করেছে। ভারতের শিক্ষা ব্যবস্থার বুনিয়াদ তৈরি করে দিয়েছে মৌলানা আবুল কালাম আজাদ। ভারতের শিক্ষা অনবদ্য অবদান রেখেছে ডক্টর জাকির হোসেন, ভারতের প্রেসিডেন্ট। তারা কারা? তারা মুসলমান না? তারা কি পাকিস্তানে গেছিল গা, না হায়দ্রাবাদের নিজাম পাকিস্তানে চলে গেছিলেন, কোনটা? সুতরাং কথাবার্তা চিন্তা বিবেচনা করে করবেন, ইতিহাস পড়ে করবেন। ধন্যবাদ। ভালো